নমস্কার, আমি এস এম স্যার। আর তোমরা দেখছো এস এমস ফ্রেন্ডলি ইংলিশ গাইড। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজ আমরা ভয়েস চেঞ্জ সম্বন্ধে শিখব। তোমাদেরকে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে এই ভিডিওটি দেখার পর ভয়েস চেঞ্জ শেখার জন্য তোমাদেরকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না এবং ভয়েস চেঞ্জ হয়ে উঠবে তোমাদের কাছে জলের মতো সহজ। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তাহলে শুরু করি। Welcome to SM's Friendly English Guide. Learn first, stay first. ভয়েস চেঞ্জ শেখার আগে আমাদেরকে দুটো জিনিস অবশ্যই জানতে হবে। প্রথম হলো ভার্ব ফর্ম। প্রত্যেকটি ডু ভার্বের 3টি করে ফর্ম বা গঠন থাকে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম। তোমাদেরকে এগুলো অবশ্যই ভালো করে আগে শিখতে হবে। ভয়েস চেঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটি হলো অবজেক্ট চেনা। যদি আমরা অবজেক্টটি ঠিক করে চিনতে না পারি তাহলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। তাই এসব অবজেক্টটাকে আমরা চিনে নিই। সেন্টেন্সের মধ্যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আমরা পাবো সেটি হলো অবজেক্ট। আই ইট রাইস, এখানে ইটটা হলো ভার্ব, ইট মানে খাওয়া। এবার ইটটাকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। তা আমি কি খাই, উত্তর পেলাম ভাত, রাইস। এই রাইসটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট তোমরা কি জিনিস বা কিভাবে চিনতে হয় তা বুঝতে পারলে। ভয়েস বা বাচ্য এবার কাকে বলে তা জানব। ক্রিয়ার প্রকাশভঙ্গিমাকেই বলা হয় ভয়েস বা বাচ্য। ক্রিয়ার প্রকাশভঙ্গিমা থেকেই আমরা বুঝতে পারবো কাজটি কর্তা বা সাবজেক্ট সরাসরি করছে নাকি সাবজেক্টে দ্বারা করা হচ্ছে। ভয়েস 3 ধরনের: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আর কোয়াসি প্যাসিভ ভয়েস। এই কোয়াসি প্যাসিভ ভয়েস সম্বন্ধে আমরা শেষে গিয়ে শিখব। আমাদের মূল যে কাজ হবে তা হলো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস নিয়ে। এবার অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? সাবজেক্ট বা কর্তা যখন নিজেই কোনো কাজ সম্পন্ন করে তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। এখানে সাবজেক্টের গুরুত্ব থাকে। উদাহরণ দিই, ইট রাইস, যদি এটাই বলি আমি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখানে সাবজেক্ট কাজটা করছে বোঝাচ্ছে। প্যাসিভ ভয়েস কাকে বলবে? যখন কোনো কাজ সাবজেক্টের দ্বারা করা হচ্ছে বোঝাবে তখন সেটি প্যাসিভ ভয়েস। এখানে সাবজেক্টের গুরুত্ব অনেকটা কম। উদাহরণ হলো রাইস ইজ ইটেন বাই মি। এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার 5টা ধাপ। প্রথম ধাপটি হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। 2 নম্বর, টেন্স
এবং সাবজেক্ট অনুযায়ী একটি বি ভার্ব বসবে। 3 নম্বর, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম বসবে। 4 নম্বর, বি ওয়াই বাই বসবে। 5 নম্বর, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে বসবে। এই কাজগুলো পরপর হয়ে যাবে। তবে সাবজেক্ট অথবা অবজেক্টটি যদি প্রোনাউন থাকে তাহলে এইভাবে ওটি পরিবর্তন হবে। দেখে নাও, আই থাকলে মি, একইভাবে মি থাকলে আই, হি থাকলে হিম, হিম থাকলে হি, সি থাকলে হার, হার থাকলে সি, উই থাকলে আস, আস থাকলে উই, দে থাকলে দেম, দেম থাকলে দে। এবার আসি টেন্স অনুযায়ী প্রত্যেকটা ভয়েস টেন্স। যেহেতু প্রত্যেকটা টেন্সের গঠন আলাদা, সেই জন্য প্যাসিভ ভয়েসে করার সময় তাদের একটু করে গঠনের পরিবর্তন হবে, তবে মূল ধাপগুলো একই থাকবে। যেমন প্রথমে আসি সিম্পল প্রেজেন্ট টেন্স। এর গঠনটা হচ্ছে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। এরকম থাকলে প্যাসিভ ভয়েসের গঠনটি হবে প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট করব, তারপরে ইজ অথবা অ্যাম অথবা আর যে কোনো একটি লিখব, তারপর মেইন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম লিখব, তারপর বি ওয়াই বাই লিখব, তারপর অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট করব। একটা উদাহরণ দিই, দে প্লে ক্রিকেট। এখানে ক্রিকেটটি হলো অবজেক্ট, অবজেক্টটিকে আগে লিখলাম ক্রিকেট, তারপর ইজ লিখলাম। যেহেতু ক্রিকেট এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এটা ইজ বসলো। এরপর প্লে থার্ড ফর্ম প্লেড লিখলাম, তারপর বি ওয়াই বাই লিখলাম, তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে অবজেক্ট হিসেবে লিখলাম। এবার সিম্পল পাস্ট টেন্সের গঠনটা, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর অবজেক্ট। এক্ষেত্রে অবজেক্টটিকে সাবজেক্ট করব, তারপরে ওয়াজ অথবা ওয়্যার বসাবো, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবো, তারপর বাই বসাবো, তারপরে সাবজেক্টটিকে অবজেক্ট হিসেবে বসাবো। আই স এ বার্ড। তাহলে এটিকে যদি প্যাসিভ ভয়েসে আমরা পরিবর্তন করি তাহলে উত্তরটি হবে এ বার্ড ওয়াজ সিন বাই মি। এবার আসি সিম্পল ফিউচার টেন্স। এর গঠনটি হলো সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। এর গঠনটি হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টটি সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপরে বিই বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর অবজেক্ট। আই উইল ডু ইট। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করি তাহলে কি হবে? ইট শ্যাল
বি ডান বাই মি। এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এর গঠনটি হলো সাবজেক্ট, তারপর ইজ অথবা অ্যাম অথবা আর, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। একে প্যাসিভ ভয়েস হলে এর গঠনটি হবে প্রথমে অবজেক্ট, তারপর ইজ অথবা অ্যাম অথবা আর, তারপর বিইআইএনজি বিইং, তারপর ভার্ব এর থার্ড ফর্ম, তারপর বাই, তারপর অবজেক্ট। হি ইজ সিঙ্গিং এ সং। তাহলে এটিকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি কি হবে? এ সং ইজ বিইং সাং বাই হিম। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠনটি হলো প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়্যার, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। একে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করলে এর গঠনটি হবে প্রথমে অবজেক্ট থেকে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপর বিইং, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বিওয়াই বাই, তারপর অবজেক্ট। দে ওয়্যার প্লেয়িং লুডো। একে প্যাসিভ ভয়েস করলে কি হবে? লুডো ওয়াজ বিইং প্লেড বাই দেম। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর গঠনটা কি? সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। একে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে এর গঠনটি হবে প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট করব, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপর বি ডবল ই এন বিন বিন বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, বাই বসবে, অবজেক্ট বসবে। এখানে একটা সুবিধা হলো ভার্বের থার্ড ফর্ম দেয়াই থাকে। সি হ্যাজ ব্রোকেন দি গ্লাস। একে যদি আমরা প্যাসিভ ভয়েস করি কি হবে? না, এ গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই হার। এবার আসি পাস্ট পারফেক্ট টেন্স। এর গঠনটি হলো সাবজেক্ট, হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট। একে যদি প্যাসিভ ভয়েস করি তখন তার স্ট্রাকচারটি হবে অবজেক্টটিকে সাবজেক্ট করব, তারপর হ্যাড বিন বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপর বাই বসবে, তারপর অবজেক্ট বসবে। এক্ষেত্রেও ভার্বের যেহেতু থার্ড ফর্ম দেওয়াই থাকবে তাই ওটা নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই। হি হ্যাড সিন দ্য ফিল্ম। একে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে হবে এ ফিল্ম হ্যাড বিন সিন বাই হিম। যেগুলো আমরা এখন শিখলাম সেগুলো সবই অ্যাসার্টিভ সেন্টেন্সে, অর্থাৎ বর্ণনামূলক বাক্যের ক্ষেত্রে। যদি নাবাচক থাকে তাহলে বি ভার্ব বা হ্যাভ যেগুলো লিখলাম তাদের পরে নট বসিয়ে দেব। এবার আসি
যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, অর্থাৎ আদেশ বা অনুরোধমূলক বাক্য থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। এখানে যদি প্লিজ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, যেমন প্লিজ ডু ইট, এই ধরনের ভয়েস চেঞ্জ করা খুবই সহজ। কি করতে হবে আমাদেরকে? শুধু প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু বা ইউ আর অ্যাডভাইসড টু, ইউ আর অর্ডার্ড টু লিখে বাকিটা যেমন দেয়া আছে লিখে দেবো। এখানে ভার্বের কোনো রকম পরিবর্তন হবে না। বলেছিলাম প্লিজ ডু ইট, একে প্যাসিভ ভয়েস করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট। যদি প্লিজ না থাকে, শুধু ডু ইট রয়েছে, এই ধরনের সেন্টেন্স থাকলে একে প্যাসিভ ভয়েস করার সময় সেন্টেন্সটি শুরু হবে লেট দিয়ে। প্রথমে লেট বসবে, তারপর অবজেক্টিভ বসবে, তারপরে বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। মনে করো দেয়া আছে ডু ইট, তাহলে হবে লেট ইট বি ডান। বা দেয়া আছে চেঞ্জ দ্য ভয়েস, কি হবে না লেট দ্য ভয়েস বি চেঞ্জড। আবার কিছু অ্যাক্টিভ ভয়েস লেট দিয়ে শুরু হয়, যেমন লেট হিম বাই এ ক্যামেরা। এই লেট দিয়ে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে, তাহলে একে প্যাসিভ ভয়েস পরিণত করার সময় এর গঠনটি হবে তাহলে সেন্টেন্সটা আমি বলেছিলাম লেট হিম বাই এ ক্যামেরা। একে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, তাহলে হবে লেট এ ক্যামেরা বি বট বাই হিম। যদি এ ধরনের সেন্টেন্সে কোনো কিছু কাজ করা উচিত বোঝায়, সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব। যেমন হলো দি ট্রাফিক রুলস, এটি ভয়েস চেঞ্জ অর্থাৎ প্যাসিভ ভয়েস করলে হবে দি ট্রাফিক রুল শুড বি ফলোড। বা দেওয়া আছে হয়তো রেসপেক্ট ইওর এল্ডার্স, তাহলে হবে ইওর এল্ডার্স শুড বি রেসপেক্টেড। এবার আসি আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের কিভাবে ভয়েস চেঞ্জ করব। এই প্রশ্নবোধক বাক্য দু ধরনের হতে পারে। কিছু প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে হয়, কিছু প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে হয় না। ডু ইউ লাইক মি, তাহলে একে ভয়েস চেঞ্জ করলে কি হবে অ্যাম আই লাইকড বাই ইউ। আমি তোমাদেরকে একটু অন্যভাবে দেখাচ্ছি। মনে করো ডু দেয়া নাই, তাহলে বাক্যটি কি হতো ইউ লাইক মি। তাহলে এটি ভয়েস চেঞ্জ করো আই অ্যাম লাইকড বাই ইউ। কিন্তু যেহেতু সেন্টেন্সটিতে প্রশ্ন ছিল বা প্রশ্নবোধক বাক্য ছিল, তাহলে বিভাগটিকে আমরা আগে নিয়ে আসবো, অর্থাৎ অ্যামটিকে আগে নিয়ে এলাম, হয়ে গেল অ্যাম আই লাইকড বাই ইউ। একইভাবে হ্যাভ ইউ সিন দ্য থিপ, তাহলে কি হবে হ্যাজ এ থিপ বিন সিন বাই ইউ। এটাকেও আগের মতো করে ভেঙে বুঝিয়ে দিই। মনে করো প্রশ্ন দেওয়া নেই, তাহলে বাক্যটি কি হতো ইউ হ্যাভ সিন দ্য থিপ। একে ভয়েস চেঞ্জ করলে কি হতো দ্য থিপ হ্যাজ বিন সিন বাই ইউ। এবার যেহেতু প্রশ্ন করা ছিল, আমরা হ্যাজটাকে আগে বসিয়ে দিলাম। এবার আসি যদি WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা থাকে,
হোয়েন হ্যাভ ইউ কট দ্য বার্ড, এই WH ওয়ার্ড দিয়ে থাকলে ওই WH ওয়ার্ডটাকে প্রথমেই বসিয়ে দেবো, বাকিটা ভয়েস চেঞ্জ করবো। তা হোয়েনটাকে আমরা বসিয়ে দিয়েছি, পরে কি রইল না হ্যাভ ইউ কট দ্য বার্ড, এই অংশটাকে ঠিক আগের মতো করে ভয়েস চেঞ্জ করো। হ্যাভ ইউ কট দ্য বার্ড, তাহলে আগের মতো করে ভেঙে নাও, ইউ হ্যাভ কট দ্য বার্ড, এটা ভয়েস চেঞ্জ করলে হবে এ বার্ড হ্যাজ বিন কট বাই ইউ। এখানে যেহেতু প্রশ্ন ছিল হ্যাজটাকে আগে বসিয়ে দাও, তাহলে হ্যাজ এ বার্ড বিন কট বাই ইউ, পুরো উত্তরটি কি হলো হোয়েন হ্যাজ এ বার্ড কট বাই ইউ। একটি ব্যতিক্রম আছে, যদি হু দিয়ে কোশ্চেন থাকে সেক্ষেত্রে একটু অন্য। মনে করো দেওয়া আছে হু হ্যাভ ডান ইট, হু থাকলে আগে বাই হুম বসে যাবে, তারপর বাকিটা ভয়েস চেঞ্জ করে বসাবো। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা হুয়ের জায়গায় কোনো একটা সাবজেক্ট ধরে নাও। আমি ধরে নিলাম হুয়ের জায়গায় ছিল দে, দে হ্যাভ ডান ইট, একে ভয়েস চেঞ্জ করো, ইট হ্যাজ বিন ডান বাই দেম। এবার দেখো যেহেতু আমি বলেছি হু থাকলে বাই হুম হয়, তা বাই দেমের জায়গায় বাই হুম ধরে নাও, তা বাই হুমটা প্রথমে বসিয়ে দিলাম, আর এই হ্যাজটাকে যেহেতু প্রশ্ন করা আছে আমি আগে বসিয়ে দিলাম। তোমরা সহজেই এটা করতে পারলে। তোমরা অনেক সময় দেখতে পাবে অ্যাক্টিভ ভয়েসে রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে, অর্থাৎ সেলফ যোগ প্রোনাউন রয়েছে, যেমন হি হার্টস হিমসেলফ। এক্ষেত্রে একটা ভুল প্রত্যেকেই করে ফেলে, সেটা হচ্ছে হিমসেলফটাকে আগে নিয়ে চলে আসে, এটা ভুল। অনেকে এরকম লিখে ফেলে হিমসেলফ ইজ হার্ট বাই হিম, এটা কিন্তু হবে না। এক্ষেত্রে প্যাসিভ ভয়েসটা হবে হি ইজ হার্ট বাই হিমসেলফ, হিমসেলফটা শেষেই থাকবে, কখনোই প্রথমে আসবে না। অনেক সময় ভয়েস চেঞ্জ করার সময় তোমরা দুটো অবজেক্ট পেয়ে যাবে, দুটো অবজেক্ট ধরেই করা যাবে, অর্থাৎ ওই অ্যাক্টিভ ভয়েসটির দুটো প্যাসিভ ভয়েসই হতে পারে। একটা উদাহরণ দিই, হি গেভ মি এ বুক, গেভটা হচ্ছে ভার্ব, দিয়েছিল, সে কি দিয়েছিল, উত্তর পেলাম এ বুক, এটা অবজেক্ট। কাকে দিয়েছিল, আমাকে, এটা অবজেক্ট। আর তোমরা বলবে স্যার তাহলে কোন অবজেক্টকে নিয়ে আমি কাজ করব? তোমরা দুটো অবজেক্টকে নিয়ে কাজ করতে পারো। যেমন যদি আমরা এ বুক এই অবজেক্টটাকে প্রথমে নিই, তাহলে ভয়েস চেঞ্জ করলে হবে এ বুক ওয়াজ গিভেন মি বাই হিম। আবার যদি মিটাকে অবজেক্ট নিয়ে করি, তাই মি এর জায়গায় আই হয়ে গেল, আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। একটা অবজেক্ট নিয়ে কাজ করলে বাকি অবজেক্টটি কোনো রকম পরিবর্তন না হয়ে থেকে যাবে। তবে তোমরা পার্সোনাল অবজেক্টটাকে নিয়ে কাজ করার চেষ্টা করবে, অর্থাৎ তোমরা চেষ্টা করবে মিটাকে অবজেক্ট হিসেবে ধরতে। এবার আসি থাম্বনেলে একটা অ্যাক্টিভ ভয়েস দেওয়া ছিল, হানি টেস্ট সুইট। আমাদের ভয়েসগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। এগুলো ভয়েস চেঞ্জ করার গঠনটা একটু আলাদা। প্রথমে সাবজেক্টটিকে লিখব, তারপরে বি ভার্ব বসাবো, তারপরে অ্যাডজেক্টিভ ফর্মটা অর্থাৎ ওটার সম্বন্ধে যা যা বলা হয়েছে সেটা লিখব, তারপর হোয়েন লিখব, ইট লিখব, ইজ লিখব, এবার ভার্বের থার্ড ফর্ম লিখব। হানি টেস্ট সুইট প্যাসিভ ভয়েস করলে কি হবে, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। দি স্টোরি রিডস ফানি, এটা প্যাসিভ ভয়েস করলে কি হবে, দি স্টোরি ইজ ফানি হোয়েন ইট ইজ
রিড। আবার এক ধরনের সেন্টেন্স থাকে, দি কাউ ইজ মিল্কিং। এখানে আবার অবজেক্টই নাই, সাবজেক্টকে বসিয়ে দিতে হবে। দি কাউ লিখলাম, যেহেতু এখানে কন্টিনিউয়াস টেন্স আছে তাহলে ইজ অ্যাম আর এর পর বিইং বসাতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম। এখানে মিল্কিং লেখা ছিল মানে মিল্ককে ভার্ব হিসেবে ধরা হয়েছিল, তাই এখানে মিল্কের থার্ড ফর্ম ইডি যোগ করলাম, মিল্কড। দ্য কাউ ইজ বিইং মিল্কড। যখন সাবজেক্টের থেকে কাজটিকে বেশি গুরুত্ব দেওয়া হয় বা সাবজেক্টটি আননোন হয় অথবা নির্দিষ্ট সাবজেক্ট আর অন্য কোনো সাবজেক্ট হবে না, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় বাই আর সাবজেক্টটা লিখতে হবে না। যেমন আই হ্যাভ লস্ট মাই পেন, তো এখানে সাবজেক্টটা নির্দিষ্ট, আমার পেন আমি হারিয়েছি। সেন্টেন্সটি হবে মাই পেন হ্যাজ বিন লস্ট, সামওয়ান স্টোল মাই পার্স। এখানে সাবজেক্টটি আননোন, এটিকে প্যাসিভ ভয়েসে করলে হবে এরকম, দ্য ম্যাসন ইজ বিল্ডিং এ হাউস। একে ভয়েস চেঞ্জ করছি, তো এ হাউস ইজ বিইং বিল্ড। এখানেও বাই ম্যাসন হবে না, কারণ সাবজেক্টটি নির্দিষ্ট ছিল। বাড়ি তৈরির কাজ ম্যাসন বা রাজমিস্ত্রিরাই করে। পিপল কল হিম কবিগুরু, হি ইজ কল্ড কবিগুরু। বাই পিপল হবে না, যেহেতু পিপল বলতে সবাইকে বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট কেউ নয়। তাহলে তোমরা ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় বুঝতে পারলে। আশা করি এই ভিডিওটি তোমাদেরকে ভয়েস চেঞ্জ শিখতে সাহায্য করলো। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে। তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রাণিত করবে আরও এই ধরনের ভিডিও করতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে এটিকে শেয়ার করবে এবং তাদেরকে শেখার সুযোগ করে দেবে। এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আরও দেখতে চাইলে বা খুব সহজভাবে গ্রামার শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন ফর অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমেই নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।